আপনারা অনেকেই হয়তো জানেন যে মারুতি সুজুকির যে ব্রেজা গাড়িটা সেটার ফেসলিফট ভার্সন লঞ্চ করে গেছে 24শে জুলাই 2026-এ। এই গাড়িটার স্টার্টিং প্রাইস এখন হচ্ছে এক্স শোরুম স্টার্টিং প্রাইস হচ্ছে 7,40,000 টাকা। এই 7,40,000 টাকায় 1 লিটারের টার্বোজেট পেট্রোল ইঞ্জিন এসে যাচ্ছে, যেটা আগের মডেলটা ওল্ড যে ব্রেজা তাতে কিন্তু 1 লিটারের টার্বোজেট পেট্রোল ইঞ্জিনটা ছিল না। এবার আজকের ভিডিওতে আলোচনা করব যে ওল্ড ব্রেজার রেসপেক্টে নতুন যে ব্রেজাটা এসছে তাতে 6খানা কী পজিটিভ ফিচার এসছে এবং 7খানা নেগেটিভ জিনিস সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে পজিটিভগুলো বলে নিই। নতুন যে ব্রেজাটা আছে তাতে 1.5 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন আছে। হ্যাঁ, এটা আগের গাড়িতেও ছিল, কিন্তু আগের গাড়িতে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ছিল, এখন এটা 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এসে গেছে। এবার এই 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন আসার জন্য হাইওয়েতে ক্রুজিং যথেষ্ট ভালো হবে। সিটি ড্রাইভিংয়ের জন্য এটা সবসময় ভালো গাড়ি, কিন্তু আগে যখন 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ছিল তখন যখন 5th গিয়ারে এটা চলতো হাইওয়েতে, তখন এরকম মনে হতো যারা চালাতো যে এটা যদি 6 গিয়ার থাকে তাহলে ভালো হয়। তো সেই 6 গিয়ারটা করে দেওয়া হয়েছে, তাই এখন বেটার হাইওয়ে ক্রুজিং হবে। তো ডেফিনেটলি এটা একটা পজিটিভ জিনিস ব্রেজার জন্য। সেকেন্ড, 1.5 লিটার যে ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনটা যেটার কথা বলছি সেটা আগেও ব্রেজাতে ইউজ করা হতো, কিন্তু সেটার কম্প্রেশন রেশিও ছিল 11.5:1। এখন এই 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনটার কম্প্রেশন রেশিও, ইঞ্জিনের যে কম্প্রেশন রেশিও সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে, 13:1 করে দেওয়া হয়েছে। এবার এই কম্প্রেশন রেশিও বেশি হওয়ার জন্যে E20 যে পেট্রোলটা, যেটা এই গাড়িটা কম্প্যাটেবল, সেটা কিন্তু বেশি পাওয়ার এক্সট্র্যাক্ট করতে পারবে। সুতরাং গাড়ির যে মাইলেজ সেটাও বেড়ে যাবে। আর সেটাই হয়েছে, নতুন যে ব্রেজা গাড়িটা সেটা কিন্তু আগের যে ওল্ড ব্রেজাটা আছে তার তুলনায় 1.5 লিটারের যে ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনটা আছে সেটায় মাইলেজ বেড়ে গেছে। 21.09 kmpl এর মতো এটা এখন ক্লেমড মাইলেজ হয়ে গেছে, অর্থাৎ আগের গাড়ির থেকে মাইলেজ বেড়ে গেছে 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনে। তো সেটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। থার্ড পয়েন্ট সেটা হচ্ছে এদের 1 লিটার টার্বোজেট পেট্রোল ইঞ্জিন ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা আগেই বলেছি, শুরুতেই বলেছি। এবার এই টার্বোজেট পেট্রোল ইঞ্জিনটা যদি আপনি পাওয়ার আর টর্ক ফিগার দেখেন তাহলে দেখবেন যে এটা 109 bhp ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করছে 5500 rpm-এ এবং 170 নিউটন মিটার টর্ক জেনারেট করছে 2000 থেকে 3500 rpm-এর মধ্যে। এবার এই 2000 থেকে 3500 এই যে আরপিএমের ব্যান্ড উইথটা, সেটা আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে কিভাবে টর্কটা বাড়ে। তো টার্বো ভার্সেস ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনের একটা পার্থক্য যখন বোঝাচ্ছিলাম তখন সেটাই আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে এখানে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। তো যদি আপনি ন্যাচারালি অ্যাসপিরেটেড 1.5 লিটার যে ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনের সঙ্গে তুলনা করেন তাহলে কিন্তু টার্বোজেট ইঞ্জিনের পাওয়ার এবং টর্ক বেশি, কারণ ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনের যদি আপনি পাওয়ার দেখেন তাহলে এটা 102 bhp ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করছে 6000 rpm-এ আর 139 নিউটন মিটার টর্ক জেনারেট করছে 4400 rpm-এ। অর্থাৎ টার্বোজেট ইঞ্জিন যেটা আছে 1 লিটারের সেটা কিন্তু বেশি পারফরমেন্স ওরিয়েন্টেড। ছোটোখাটো জায়গা যেখানে কুইকলি ওভারটেক করতে হবে সেটার জন্যও কিন্তু টার্বোজেট ইঞ্জিন বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এছাড়া হাইওয়ে ক্রুজিংয়ের জন্যও কিন্তু টার্বোজেট ইঞ্জিনটা বেশি ভালো পারফর্ম করবে। হ্যাঁ, আপনি যে টার্বোজেট ইঞ্জিন ইউজ করছেন বলে মাইলেজ কম পাবেন সেরকমও নয়। 20.47-এর মতো ক্লেমড মাইলেজ, অর্থাৎ মারুতির যে 1.5 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন যেটা 21-এর মতো মাইলেজ পাওয়া যাচ্ছে তার থেকে কিন্তু খুব একটা কমও নয়। সুতরাং ডেফিনেটলি এটা একটা প্লাস পয়েন্ট। এবার 4 নম্বর প্লাস পয়েন্টটা হচ্ছে এদের ফিচার্সের দিক থেকে 10.1 ইঞ্চের ইনফোটেনমেন্ট সিস্টেম এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। এটা অবশ্য টপ মডেল যেটা ZXi প্লাস তাতে ইন্ট্রোডিউস করা হয়েছে। ZXi প্লাস মডেলে আরও কিছু জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে, যেমন ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, হেড আপ ডিসপ্লে, 360 ডিগ্রি ক্যামেরা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু টপ মডেলে এসে যাচ্ছে অর্থাৎ ZXi প্লাসে। ZXi যে মডেলটা আছে অর্থাৎ ZXi প্লাসের যে নিচের মডেলটা ওতে আপনার ফ্রন্ট পার্কিং সেন্সার এসে যাচ্ছে, আর VXi যে মডেলটা আছে তাতে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো আর অ্যাপেল কারপ্লে এসে যাচ্ছে। সুতরাং এই সমস্ত ফিচার্সগুলো নতুন যে ব্রেজা গাড়িটা আছে তাতে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে। ডেফিনেটলি এটা একটা পজিটিভ পার্ট অফ দি নিউ ব্রেজা। এটা হচ্ছে 4 নম্বর। এবার 5 নম্বর পয়েন্টে আসি। আগে মানুষের একটা অভিযোগ ছিল যে ব্রেজা গাড়ি 5 স্টার রেটিং পায়নি। অন্যান্য সমস্ত সাব 4 মিটার সেগমেন্টে যে সমস্ত গাড়িগুলো আছে যেমন নেক্সান, 3XO, সেই সমস্ত গাড়িগুলোতে সব 5 স্টার রেটিং এসে গেছে। কাইলাক গাড়িতে 5 স্টার রেটিং এসে গেছে, কিন্তু এটার 5 স্টার রেটিং আসেনি। তো রিসেন্টলি এটা ভারত এনসিএপি ক্র্যাশ টেস্ট হয়েছে এবং সেখানে 5 স্টার রেটিং পেয়ে গেছে। অ্যাডাল্ট অকুপেন্সিতে এটা 30.41 আউট অফ 32 স্কোর করেছে, এবং যদি আপনি চাইল্ড অকুপেন্সি দেখেন তাহলে 43 আউট অফ 49 স্কোর করেছে।
সুতরাং ডিসেন্ট স্কোর করেছে। আর ব্রেজা নিয়ে মানুষের যে অভিযোগটা ছিল যে এটা 5 স্টার রেটিংওয়ালা গাড়ি নয়, তো এটা 5 স্টার রেটিংও পেয়ে গেছে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে ওল্ড ব্রেজাতে এদের সিএনজি টেকনোলজি ছিল, মানে পেট্রোল উইথ সিএনজি আসতো। এই নতুন গাড়িতেও মানে নতুন ব্রেজাতেও কিন্তু সিএনজি টেকনোলজি এসছে, মানে পেট্রোল উইথ সিএনজি রাখা হয়েছে, কিন্তু উইথ বেটার প্যাকেজিং, মানে ডুয়েল সিলিন্ডার সিএনজিটাকে এটাকে আন্ডার বডিতে রাখা হয়েছে, যাতে করে যে বুট স্পেসটা আছে সেটা বেশি মাত্রায় কম্প্রোমাইজ না হয়। তো যাতে কম্প্রোমাইজ না হয় সেই জন্যেই, মানে বুট স্পেসটা যাতে বেশি রাখা যায় সেই জন্যেই ডুয়েল সিলিন্ডার টেকনোলজি আনা হয়েছে, যাতে সিএনজিটা নিচের দিকে থাকবে, পেছন দিকে নিচের দিকে থাকবে, বুট স্পেসের তলার দিকে। সুতরাং এটাও ডেফিনেটলি একটা পজিটিভ পয়েন্ট গাড়িটার। এবার নেগেটিভ পয়েন্টে চলে আসি। প্রথম নেগেটিভ পয়েন্টটা হচ্ছে এই যে এই গাড়িতে এখনও স্ট্রং হাইব্রিড অপশান আনা হয়নি। মারুতির একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এদের স্ট্রং হাইব্রিড টেকনোলজি আছে, ইনফ্যাক্ট টয়োটারও আছে, দুজনেই তো সেম হাইব্রিড টেকনোলজি ইউজ করে। সুতরাং এই স্ট্রং হাইব্রিড অপশানটা মারুতি সুজুকির যে ব্রেজা গাড়িটা আছে নতুন যে মডেলটা, সেটা আনা উচিত ছিল। এবার আপনারা বলবেন যে ওপরের দিকের গাড়িতেই স্ট্রং হাইব্রিডগুলো আসছে, মানে ভিক্টরিসে আসছে কিংবা গ্র্যান্ড ভিটারাতে আসছে, কিন্তু আমার মনে হয় যে ব্রেজাতে ডেফিনেটলি আনার দরকার ছিল টু ইনক্রিজ দ্য সেল অফ ব্রেজা মডেল। এই কারণেই, কারণ সবার বাড়িতে 4 মিটারের থেকে বড় জায়গা থাকে না, অনেকের ছোট জায়গাও থাকে। তো সেই জায়গায় যেখানে সাব 4 মিটার গাড়ি ঢুকতে পারবে সেই সেগমেন্টে মানুষের কাছে হয়তো বাজেট আছে কিন্তু গ্যারেজ নেই। তারা চাইবে যে একটু কস্ট এফেক্টিভ গাড়ি কিনি, যেটা মাইলেজটা বেশি পাবো বা অ্যাভারেজটা বেশি পাবো, অথচ আমার গ্যারেজ স্পেসটা ছোট জায়গার মধ্যেই রাখতে পারবো কম্প্যাক্টভাবে। তো সেই জন্য সাব 4 মিটার সেগমেন্টেও কিন্তু স্ট্রং হাইব্রিড গাড়িটা অবশ্যই লঞ্চ করা উচিত ছিল, যাতে করে মারুতি সুজুকি ব্রেজা গাড়ির সেলটা অবশ্যই বাড়তো। তো আমার মনে হয় এটা ফার্স্ট নেগেটিভ পয়েন্ট, যে সাব 4 মিটার সেগমেন্টেড গাড়ি স্ট্রং হাইব্রিড আনলে ডেফিনেটলি এর সেলটা বাড়তো। সেকেন্ড যে পয়েন্টটা, এদের যে গাড়ির বুট স্পেস আছে সেটা আগেও 328 লিটার ছিল, এখনও 328 লিটারই রয়েছে, অর্থাৎ দেয়ার ইজ নো ইনক্রিজ ইন বুট স্পেস। এছাড়া গাড়ির ইন্টেরিয়ার্সে যে সমস্ত প্লাস্টিকগুলো ইউজ করা হচ্ছে সেই প্লাস্টিক কোয়ালিটিতেও কিন্তু সেরকম কিছু চেঞ্জ করা হয়নি। আগে যেরকম প্লাস্টিক কোয়ালিটি ছিল সেরকমই প্লাস্টিক কোয়ালিটি এখানে মেনটেন করা হয়েছে। এবার এই 2 নম্বর পয়েন্টটা ডেফিনেটলি একটা নেগেটিভ পয়েন্ট, কিন্তু এটা অতটাও ডিল ব্রেকিং পয়েন্ট না। কেন সেটা বলছি, আগে 3 নম্বর পয়েন্টটা বলে নিই, তারপরে আমি এটার জাস্টিফিকেশনটা দেবো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে রেয়ার সিটে যে উইথটা রয়েছে সেটা আগের গাড়িতে বলা হতো যে 3 জনের জন্যে, 3 জন অ্যাডাল্ট মানুষ বসার জন্য, কিন্তু ইট ইজ নট সাফিসিয়েন্ট। এটা অবশ্য ডিপেন্ড করে যে আমাদের চেহারাটা কীরকম। তো এটা বলা হতো যে 3 জনের জন্য এই গাড়িটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। পেছনে 2 জন কমফোর্টেবলি বসতে পারবে, 2 জন অ্যাডাল্ট লোক। এবার এই যে নতুন যে ব্রেজাটা এসছে তাতেও কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টে কোনো রকম চেঞ্জ করা হয়নি। যেরকম আগের মডেলটায় 3 জন বসলে লং জার্নির ক্ষেত্রে একটু আনকমফোর্টেবল লাগার সম্ভাবনা আছে, নতুন যে ব্রেজা গাড়িটা সেটাতেও যেহেতু সিটিং অ্যারেঞ্জমেন্টে কোনো রকম চেঞ্জ হয়নি, সেরকমই লং জার্নির ক্ষেত্রে একটু আনকমফোর্টেবল লাগতে পারে। তবে ডিপেন্ডস অন আপনার চেহারা কীরকম কিংবা আপনার সাথে যারা বসছেন তাদের চেহারা কীরকম। এটাকেও নেগেটিভ পয়েন্ট বলা যেতে পারে, কিন্তু এই 2 আর 3 নম্বর পয়েন্ট যেটা আমি আলোচনা করলাম সেটা কিন্তু ততটাও নেগেটিভ নয়। এই জন্যেই নেগেটিভ নয় কারণ এটা একটা ফেস লিফট হয়েছে, এটা নেক্সট জেনারেশন হয়নি যে আমূল পরিবর্তন হবে। হ্যাঁ, ফেসলিফট হিসেবে কিন্তু অনেকটা চেঞ্জ করেছে মারুতি সুজুকি ব্রেজা গাড়িতে। 1 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন এসছে, ডুয়েল সিলিন্ডার টেকনোলজি এসছে, সিএনজি আন্ডার বডি রাখা হয়েছে। তো এই জিনিসগুলো তো আনা হয়েছে। তো ফেসলিফটে যে পুরো সাইজটা চেঞ্জ হবে, হ্যাঁ অনেক কোম্পানির গাড়ি এরকম করেছে যে সাইজেও মডিফিকেশান করেছে, সিটিং কমফর্ট অনেক কিছু চেঞ্জ করেছে, কিন্তু ব্রেজা যে চেঞ্জগুলো করেছে সেগুলো এক্সপেক্টেড চেঞ্জ এবং সেগুলো খুব দরকার ছিল, সেগুলো করেছে। এইখানে যেই 2 আর 3 নম্বর পয়েন্টে যেটা আলোচনা করছি সেটা অতটা দরকারও ছিল না এবং সেটা নেগলিজেবল আমার মনে হয়। ঠিক সেরকমই নেগলিজেবল হচ্ছে 4 নম্বর পয়েন্টটা। এগুলো বলেননি, কারণ এগুলো না বললেন না আপনারাই বলবেন যে এটা নিয়ে তো আপনারা আলোচনা করলেন না, এই পয়েন্টগুলোকে আপনার বলা উচিত ছিল। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে এতে লেন কিপ অ্যাসিস্ট নেই, অটোনোমাস এমার্জেন্সি ব্রেকিং নেই, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল নেই, অর্থাৎ লেভেল 2 অ্যাডাসে যে সমস্ত প্যারামিটার্সগুলো বা ক্রাইটেরিয়াগুলো থাকে সেরকম অনেক জিনিস কিন্তু এই গাড়িতে নেই। কিন্তু এই জিনিসটা এখন দরকারও নেই এই মুহূর্তে, কারণ ইন্ডিয়ান রোড লেভেল 2 অ্যাডাসের জন্য এখনও পুরোপুরিভাবে রেডি নয়। কিছু কিছু জায়গা রেডি, কিন্তু খুব কম জায়গা, বেশিরভাগ জায়গায় কিন্তু লেভেল 2 অ্যাডাসের জন্য রেডি নয়। সুতরাং 2, 3, 4 এই পয়েন্টগুলো কিন্তু নেগেটিভ, কিন্তু আদপেও খুব একটা নেগেটিভও নয়। তবে 5, 6, 7 যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু নেগেটিভ। 5 নম্বর পয়েন্টটা যেমন হচ্ছে কি, এই গাড়িতে আপনি টার্বো পেট্রোল ইঞ্জিন ইন্ট্রোডিউস করলেন কিন্তু এটা অটোমেটিক নয়,
অটোমেটিক ট্রান্সমিশন অবশ্যই টার্বো পেট্রোল ইঞ্জিনে আনা উচিত ছিল। আবার সিমিলারলি আমি এটুকুও বলতে পারি যে টার্বো পেট্রোল ইঞ্জিনটা যেহেতু ইন্ট্রোডিউস করা হয়েছে, টাটা নেক্সনের গাড়িটা দেখুন যে টার্বো পেট্রোলের সাথে সিএনজি দিয়ে দিচ্ছে, অর্থাৎ ওরা একটুখানি অ্যাডভান্স হয়ে রয়েছে। কিন্তু মারুতিরও উচিত ছিল যেহেতু টার্বো পেট্রোল ইঞ্জিন ইন্ট্রোডিউস করে দিয়েছে, সেহেতু তার সাথে সাথে যদি সিএনজিটাও মানে পেট্রোল উইথ সিএনজিতে যদি টার্বো পেট্রোলের সাথে সিএনজি দেওয়া হতো তাহলেও কিন্তু এটা বেটার সেল করতো। হ্যাঁ, আপনারা বলবেন যে যতই দাও এদের চাহিদা আর শেষ হয় না, কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি অন্যান্য কোম্পানিগুলো যেখানে এগিয়ে যাচ্ছে সেখানে মারুতিরও উচিত ছিল যে এখানে টার্বো পেট্রোল উইথ সিএনজি দিয়ে দিলে অবশ্যই কিছু সেগমেন্টের লোক থাকতো যারা এই গাড়িটা কিনতো। সুতরাং এটাও হচ্ছে একটা নেগেটিভ পয়েন্ট এবং এটা মেজর নেগেটিভ পয়েন্ট। 6 নম্বর পয়েন্টটা আপনাকে একটু মাইনিউটলি দেখতে হবে। নতুন যে ব্রেজাটা আছে সেটার যে ভিএক্সআই মডেলটা আছে সেটার ম্যানুয়াল ট্রান্সমিশনের দাম হচ্ছে 9,26,000 টাকা। এটা 1.5 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন আছে। সেই 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনটারই যখন অটোমেটিক ট্রান্সমিশন আসছে ভিএক্সআইতে, তখন সেটার দাম পড়ে যাচ্ছে, এক্স-শোরুম প্রাইস পড়ে যাচ্ছে 10,61,000 টাকার মতো। অর্থাৎ সোজাসুজিভাবে 1,35,000 টাকার মতো একটা ডিফারেন্স চলে আসছে। যে ডিফারেন্সটা আমার মনে হয় ম্যানুয়াল আর অটোমেটিকের মধ্যে যে অটোমেটিক ট্রান্সমিশনের মধ্যে যে ডিফারেন্সটা সেটা অনেকটা বেশি, এতটাও বেশি হওয়া উচিত নয়। দে ক্যান ন্যারো ইট ডাউন, মানে প্রাইস ডিফারেন্সটা একটু কমাতে পারতো সেম ভেরিয়েন্টের মধ্যে। তো আমার মনে হয় এটাও একটা নেগেটিভ পয়েন্ট। আর 7 নম্বর নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে স্পেয়ার টায়ার বা স্টেপনি যেটাকে বলা হয় সেটাকে এরা কমপ্লিটলি রিমুভ করে দিয়েছে সব কটা ভেরিয়েন্ট থেকে। আমরা যখন হাইওয়েতে, ঠিক আছে সিটির মধ্যে আমি মানলাম যে অনেক সময় স্টেপনির দরকার হয় না, টুকটাক কাজ চলে যেতে পারে, কিন্তু যখন আপনি হাইওয়েতে চলবেন এবং যেহেতু এটা 1 লিটার টার্বোজেট পেট্রোল ইঞ্জিন আপনি লাগিয়েছেন, তখন এরকম কাস্টমার অনেকে থাকবে, মানুষ অনেকে থাকবে যে 1 লিটার টার্বোজেট পেট্রোল ইঞ্জিনটা হাইওয়েতে চালাবার জন্য কিনবে। এবার সেই হাইওয়েতে যদি আপনি বিনা স্টেপনিতে চালান, বিনা স্পেয়ার টায়ারে চালান, তাহলে ডেফিনেটলি আপনার মনে একটা ফোবিয়া তৈরি হবে বা মানুষের মনে একটা ফোবিয়া তৈরি হবে। তাই আমার মনে হয় যে এদের একটা স্টেপনি দেওয়া উচিত ছিল এবং প্রত্যেকটা ভেরিয়েন্টেই এদের স্টেপনি দেওয়া উচিত ছিল। সামান্য এই 7-8 হাজার, ঠিক আছে স্টিল রিম দিত একটা, তার সাথে টায়ার দিয়ে দিত, 7-8 হাজার বা 9,000 টাকার মতো খরচা পড়তো, কিন্তু সেটা বাঁচাতে গিয়ে এদের স্টেপনিটাকে রিমুভ করে দেওয়া বা সরিয়ে দেওয়াটা উচিত হয়নি। এটা ডেফিনেটলি একটা নেগেটিভ পয়েন্ট। তো যাই হোক, আজকের ভিডিওতে এটাই আলোচনা করার ছিল, 6খানা পজিটিভ এবং 7খানা নেগেটিভ পয়েন্ট নিয়ে নতুন ব্রেজা সম্পর্কে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।